আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের বাংলাদেশে যাদেরকে মিডিয়াতে খলনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছিল তারা আজকে নায়কে পরিণত হয়েছিল। যাদেরকে খলনায়িকা হিসেবে উপস্থাপন করা হয়েছিল, প্রচার চালানো হয়েছিল, তারা আজকে নায়িকা। তো এটা যুগে যুগে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেই চলে আসছে। রাষ্ট্রশক্তি যারা সরকারে আসে বৈধভাবে বা অবৈধভাবে, বলা হয়ে থাকে শাসক গোষ্ঠী। কাহারও পদবি ডেসিগনেশন হচ্ছে সুলতান, কাহারও বাদশাহ, কাহারও সম্রাট, কাহারও রাজা, কাহারও প্রধানমন্ত্রী, কাহারও প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, আমির কাহারও থাকে ডেসিগনেশন পদবি। অতীতে নবাব, বিভিন্ন এলাকায় নবাব ছিল, কিছু কিছু এলাকায় জমিদার ছিল, ইত্যাদি ইত্যাদি। তো যারা প্রভাবশালী থাকে, শাসনকর্তা হিসেবে থাকে, তারা তাদের মতো করে তাদের এন্ট্রি গ্রুপকে খলনায়ক হিসেবে উপস্থাপন করে। তাদের পরিচালিত মিডিয়াগুলো দিয়ে খলনায়ক হিসেবে অনেকের ব্যাপারে প্রচার চালায় তাদের সুবিধার্থে। যেরকম মালয়েশিয়ার স্বৈর শাসক, যদিও তার অনেক ইতিবাচক গুণাবলী রয়েছে, তিনি একটা সময় নিজেই ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন, ডক্টর মাহাথির মোহাম্মদ। তিনি বিশ্বে নজির স্থাপন করেছিলেন, মালয়েশিয়ার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছিলেন। তিনি আনোয়ার ইব্রাহিমকে খলনায়ক হিসেবে উপস্থাপন করেছিলেন, একজন চরিত্রহীন ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে সারা বিশ্ববাসী জানল সে ছিল একজন নায়ক। আজকে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, একটি ইসলামিক দলের নেতা তিনি। তো ফিদেল ক্যাস্ট্রো বলেন আর আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, সকলকেই খলনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তো আমাদের বাংলাদেশে যেটা হয়েছে, 1971 সালের যে ঘটনা নিয়ে আবেগ ছড়ানো হয়, এটা ভারত নিয়ন্ত্রিত মিডিয়া দ্বারা এই আবেগগুলো ছড়ানো হয়। 71-এর আগে বহু ঘটনা রয়েছে, বহু হিস্ট্রি রয়েছে, সেগুলো তরুণ প্রজন্মকে মানুষকে জানতে দেওয়া হয় না। অনেক মিথ্যা ঘটনাকে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জোর করে। মিথ্যা ইতিহাস, বিকৃত ইতিহাস শেখানো হচ্ছে তরুণ প্রজন্মকে। তো আমরা দেখে আসছি বাংলাদেশে দীর্ঘ বছর যাবৎ ভারতের এজেন্ট হিসেবে কাজ করে, ভারতীয় মিশন নিয়ে যারা কাজ করে যাচ্ছে যে মিডিয়াগুলো, সেগুলো বিভিন্ন ইসলামিক পণ্ডিতগণ, ইসলামিস্ট ব্যক্তিগণকে তারা খলনায়ক হিসেবে উপস্থাপন করে আসছে, অথবা ইসলামিস্ট না কিন্তু দেশপ্রেম আছে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যারা বিশ্বাস করে, এদেরকে খলনায়ক হিসেবে উপস্থাপন করেছে। ধরা যাক 1975 সালের 15ই আগস্টের যে ঘটনাগুলো, এখানে যে ঘটনাটা হয়েছিল, তো এটা একটা অভ্যুত্থান হয়েছিল, বা সামরিক বাহিনীর লোকজন তারা নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল। শেখ মুজিব, ভারতের পরিচালিত গুন্ডা সন্ত্রাস, শেখ মুজিব রাষ্ট্র ক্ষমতা এমনভাবে কুক্ষিগত করে মানুষকে জিম্মি করে রেখেছিল। সেই জায়গা থেকে উদ্ধার করার জন্য তৎকালীন ফ্রিডম ফাইটাররা, বিভিন্ন উপাধিপ্রাপ্ত সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তা, অফিসারগণ, তারা নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হয় এবং সেই শেখ মুজিব গুন্ডা পরিবারের ব্যাপারে তারা একটা ব্যবস্থা নেয়। এটাকে ইতিহাসবিদগণ বহু পার্টে উপস্থাপন করতে পারে, কিন্তু এখানে ভারত নিয়ন্ত্রিত মিডিয়াগুলো একতরফাভাবে তাদেরকে কুখ্যাত বানিয়েছে, খলনায়ক বানিয়েছে। এমনকি তাদের নিজেদের মতো করে সিনেমা তৈরি করেছে। সেখানে একটা ডায়ালগ এখানে বেশি বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে
আমাদের বাংলাদেশের একজন নাটকের একজন নায়ক অভিনয় শিল্পী শহীদুজ্জামান সেলিম, সে একটা ডায়লগ দিচ্ছে, খন্দকার মোস্তাক সেজে ডালিমকে বলতেছে, ডালিম তোমরাই হবে ইতিহাসের একদিন সূর্য সন্তান, কোট আনকোট। এই কথাটা, এই ডায়লগটা এখন বেশি বেড়াচ্ছে, বেশি এ কারণে যুক্তরাষ্ট্রে আমাদের বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন একটা আলোচনায় আসছে গত দুদিন আগে। আপনারা জানেন মেজর ডালিম হিসেবে যিনি পরিচিত, তার নাম বাস্তব নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল। তিনি লেফটেন্যান্ট কর্নেল ডেসিগনেশনের পদবী ছিলেন। তার নাম শরীফুল ইসলাম ডালিম। তো তাকে মেজর ডালিম হিসেবে মানুষ চেনে। তার উইকিপিডিয়ায় তার আদার্স নেম দেওয়া আছে মেজর ডালিম। তো এই ভদ্রলোক দীর্ঘ 50 বছর তাকে মানুষ দেখে নাই। কানাডাতে আছে না ইউরোপের কোন দেশে আছে মানুষ জানে না। শেখ হাসিনা তাকে মেরে ফেলার জন্য যা করার তা করেছিল কোর্টে, তো সেটা আপনারা জানেন, সে আসামি। তো তাকে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ মেজর ডালিম শুনতে শুনতে অভ্যস্ত, কিন্তু তাকে বাস্তবে দেখে নেয়। তাকে লাইভে নিয়ে আসছে, টকশোতে নিয়ে আসছে, 2 ঘন্টা টানা, 2 ঘন্টা প্লাস হবে। সে 75 সালের ঘটনাগুলো, 71 সালের ঘটনা, 71-এর আগে পরের ঘটনাগুলো নিয়ে নানান কথা 2 ঘন্টা ব্যাপী তিনি বলেছেন। তো তিনি সারা বাংলাদেশের মিডিয়া জগৎকে নাড়িয়ে দিয়েছেন। আজকে সকলে তাকে নিয়ে আলাপ করে, আলোচনা করে, ডিসকাস করে। যদিও তার লেখা বই মানুষে পড়েছে অনেকে। আমি মেজর ডালিম বলছি, সম্ভবত এই নামে একটা তার বই আছে লেখা। তো এখানে তিনি আলোচনা করেছেন কিভাবে মেজর জলিলকে 9 নম্বর সেক্টর কমান্ডার জেলে ঢুকিয়েছিল শেখ মুজিব, কিভাবে ভারত বাংলাদেশকে 16,000 কোটি টাকার সম্পদ ওই সময় লুট করেছিল, কিভাবে শেখ মুজিব গুন্ডামি পানা করেছিল, তার পরিবারের সদস্যদেরকে নিয়ে নারী নির্যাতন করেছিল, কিভাবে বুদ্ধিজীবীদেরকে পাশের দেশ ভারতের লোকরা মেরে ফেলেছিল। যদিও সেই বুদ্ধিজীবীদের পরিবারের লোক ইসলামিস্টদেরকে গালিগালাজ করে, পাকিস্তানকে গালিগালাজ করে, অথচ শেখ মুজিব তাদেরকে মেরে ফেলেছে। 2জন, শমী কায়সার নামের একজন অভিনেত্রী ছিলেন, তার বাবা শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান, এই 2জনকে মেরে ফেলেছে শেখ মুজিব, সেটা মেজর ডালিম বলেছে। এবং অন্যান্য যে বুদ্ধিজীবী, অধ্যাপক মুজাফফর হায়দার চৌধুরী সহ অন্যান্য যারা আছে, মুনির চৌধুরী সহ যারা আছে, যাদের নাম স্মরণ করা হয় বিশেষ ব্যবস্থা নিয়ে রাষ্ট্রীয়ভাবে, যাদের মিরপুরে কবরস্থান, তো এদেরকে মেরে ফেলেছে ভারত। আরও নানান গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে, সে বিষয়ে আমি আরেকদিন কথা বলবো। তো এগুলো বলেছেন। এখন আপনারা দেখেছেন ডক্টর কনক সরোয়ার, সাংবাদিক আমাদের বাংলাদেশে, তিনিও যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি কিছুদিন আগে মাওলানা আবুল কালাম আজাদকে এনেছিলেন, জামাত ইসলামের সাবেক একজন নেতা। তো তিনিও কিন্তু ইন্টারন্যাশনাল একজন ইসলামিক স্কলার, কিন্তু তার পিছনে মনে হয় ভারত নিয়ন্ত্রিত মিডিয়াগুলো কোটি কোটি টাকা ব্যয় করেছে। আমরা সেই 90 দশক থেকে শুনে আসছি, খুলনা বেতার থেকে বা বিভিন্ন রেডিও সেন্টার থেকে বা ওই সময়ের গণমাধ্যমগুলো তাকে কুখ্যাত আলবদরা বাহিনীর প্রধান বানিয়েছে, রাজাকার, পাকিস্তানি ইত্যাদি খলনায়ক হিসেবে তার ব্যঙ্গাত্মক চিত্র বিভিন্ন জায়গায় দিয়েছে। এই আবুল কালাম আজাদ এখন তরুণদের কাছে বা বাংলাদেশের মানুষের কাছে এখন হিরো, নায়ক। তাকে মেরে ফেলতে চেয়েছিল শেখ হাসিনা, পারে নাই, সে পালিয়ে গেছে, নিরাপদে আশ্রয়ে চলে গেছে ইউরোপ বা আমেরিকাতে। তো আবুল কালাম আজাদকে তারা খলনায়ক হিসেবে উপস্থাপন করেছিল ভারত নিয়ন্ত্রিত মিডিয়া। অধ্যাপক গোলাম আজম সম্পর্কে আপনারা জানেন, এই 52, 53, 54 বছর যাবৎ এর অধিকাংশ সময় ভারত নিয়ন্ত্রিত মিডিয়া, যেহেতু শেখ মুজিব তাকে ওরকম খলনায়ক হিসেবে উপস্থাপন করতে পারে নাই, কিন্তু শেখ হাসিনা, লেডি লেন্দুবদর্জি এবং ভারতীয় মিডিয়া মিলে অধ্যাপক গোলাম আজমকে কুখ্যাত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছে। আমরা শৈশবে দেখেছি ঢাকা শহরে, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যখন জাহানারা ইমাম, এই কুখ্যাত নারী,
ইসলাম বিদ্বেষী নাস্তিক নারী তার সম্পর্কে বিষোদ্গার করত, কুৎসা রচনা করত, বাজে কথা বলতো, এবং তার ব্যঙ্গাত্মক চিত্র নিয়ে পোস্টার সারা বাংলাদেশে আমরা দেখেছি। অধ্যাপক গোলাম আজমকে বিভিন্ন মিডিয়ায় শত শত কোটি টাকা আমি বলতে হবে খরচ করছে তার পিছনে, তাকে কুখ্যাত সাজাবার জন্য, তাকে খলনায়ক হিসেবে উপস্থাপন করেছে। তো মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পিছনে এরকম শত শত কোটি টাকা ব্যয় করেছে কুখ্যাত হিসেবে। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী আহমদ মোহাম্মদ মুজাহিদ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, মাওলানা এ কে এম ইউসুফ, মাওলানা আব্দুস সাবাহান, এই ধরনের ব্যক্তির পিছনে ভারত নিয়ন্ত্রিত মিডিয়াগুলো শত শত কোটি টাকা ব্যয় করেছে। তাদের ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র এঁকেছে, তাদেরকে কুখ্যাত বানিয়েছে। এবং এই ৭৫ সালের যে সামরিক বাহিনীর যে কর্মকর্তারা ৭৫ সালে ৩২ নম্বর বাড়ি ধানমন্ডিতে যে ঘটনাটা ঘটেছিল শেখ মুজিবের ওখানে, সেই সামরিক অফিসার যারা বিভিন্ন খেতাবপ্রাপ্ত ফ্রিডম ফাইটার ছিল, তাদেরকে কুখ্যাত সাজিয়েছে। তাদেরকে আবার শেখ মুজিবের গুন্ডা, শেখ মুজিবের কন্যা লেডি লেন্দুর দর্জি ভারতের নির্দেশে নির্মমভাবে মেরে ফেলেছে। তাদেরকে কুখ্যাত বানিয়েছে, খলনায়ক বানিয়েছে। 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তাকে খলনায়িকা হিসেবে উপস্থাপন করেছে ভারত নিয়ন্ত্রিত মিডিয়া। তার মইনুল রোডের বাড়িতে ক্যান্টনমেন্টের যে বাড়ি ছিল সেখান থেকে তাকে বের করে দিয়েছে জোর করে। তার ফ্রিজে নাকি বিদেশি মদ ছিল, সেগুলো প্রকাশ করে দেখিয়েছে শেখ হাসিনা, লেডি লেন্দুর দর্জি। এতিমখানা টাকা 2 কোটি 2.5 কোটি মেরে দিয়েছে, নানান কথা বলে তাকে খলনায়িকা বানিয়েছে। তার ছেলে তারেক রহমানকে খলনায়ক বানিয়েছে, নানান বাজে কথা তার বিরুদ্ধে প্রচার করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে কথা বলেছে, খলনায়ক হিসেবে উপস্থাপন করেছে। এই ঘটনাগুলো হাজার হাজার উদাহরণ এক্সাম্পল দেওয়া যাবে। এই ধরনের খলনায়িকা বানিয়েছে ভারত নিয়ন্ত্রিত মিডিয়া। ইন্দিরা গান্ধীর কৃতদাস গুন্ডা শেখ মুজিব, তার কন্যা লেডি লেন্দুর দর্জি, তারা সকলে মিলে এগুলো অনেককে বানিয়েছে। আজকে এই সময় এসে তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের আপামর অধিকাংশ জনগণ, নাগরিকগণ, মানুষগণ দলমত নির্বিশেষে বোঝার চেষ্টা করতেছে যে লোকগুলোকে খলনায়িকা হিসেবে প্রচার করা হয়েছিল, উপস্থাপন করা হয়েছিল, তারা আসলে নায়ক ছিল, হিরো ছিল ইত্যাদি। সুতরাং জোর করে কারো বিরুদ্ধে বিষোদ্গার করলে, কুৎসা রচনা করলেই সেটা প্রতিষ্ঠিত হয়ে যায় না। আসসালামু আলাইকুম।